হাই গাইস, ওয়েলকাম টু নেক্সট জেনস্ট্রি চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? তো আমরা আজকে সাধারণ গণিতে বাস্তব সংখ্যা চ্যাপ্টারে আলোচনা করব। আর আমাদের বাস্তব সংখ্যা চ্যাপ্টারের আমাদের এখন পর্যন্ত তিনটা লেকচার চলে গেছে। তারপর তার চতুর্থ লেকচার আমরা আজকে চতুর্থ lecture আলোচনা করবো। আর একটা কথা, আমাদের যে তিনটা লেকচার আলোচনা করেছি, এই তিনটা লেকচারে মানে একটা বলতে গেলে যে পুরো একটা কনসেপ্ট মানে কমপ্লিট একটা প্যাকেজ, মানে পুরোটাকে আমরা এই যে কনফিউশনটা আছে এটা করতে পারি। আর আমরা আমাদের লেকচার 3 তে শেষের দিকে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, বাট আমাদের পুরো ভিডিওটা কিন্তু করা হয়নি, মানে একটু রয়ে গেছে। সমস্যা নেই, এটা হচ্ছে মানে যেহেতু আমরা এটা শেষের দিকে করেছিলাম, তো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা একটু কম বুঝছে। সমস্যা নেই, আজকে আমরা এই যে ক্লাসিফিকেশনটা আছে এটা আমরা একটা সম্পূর্ণরূপে কমপ্লিটলি তোমাদের দিতে হবে, একেবারে easy। আর আমার ক্লাস যারা গত 3টে ক্লাস যারা না করবে সমস্যা নেই, বাট তারা যদি এই ক্লাসটা করে অন্ততপক্ষে তার বাস্তব সংখ্যার ক্লাসটা কি কমপ্লিটলি সে মানে একেবারে ইজি টু বুঝবে, মানে সে আনসার করতে পারবে, মানে সে সরি এটা এই এই চ্যাপ্টারটা মানে বাস্তব সংখ্যার চ্যাপ্টারটা আনসার করার জন্য এত বেশি ইম্পর্টেন্ট না, এটা জাস্ট কি তোমার মানে জানার ইচ্ছা, মানে এটা কৌতূহল। তুমি তো বুঝতে পারছো যে সাধারণ গণিত এটা একটা চ্যাপ্টার, তো জানার ইচ্ছা, বুঝছো? আর তো বলতে গেলে কি মনে করো, মানে তুমি যদি বলো যে আমি এ প্লাস পাওয়ার জন্য আমি পড়াশোনা করব, তো তাহলে বলতে গেলে এবারে কি এবারে বলতে গেলে তুমি যে সকল অঙ্ক পড়ানোকে বই সেটাকে ভালো লাগে না। কিছু স্পেসিফিক মানে ম্যাথ আছে, সেগুলো করলে তুমি মোটামুটি তুমি কনফার্ম তুমি যে তুমি পরীক্ষায় পাস করবে, বুঝছো? কিন্তু আমি যদি বলি আমি সকল জানতে চাই, সেক্ষেত্রে আমাকে অঙ্কগুলো করার জন্য মানে খুব ভালো হয়। কারণ এগুলো তুমি যদি না জানো তাহলে তুমি নেক্সট গেলে তুমি একটু মানে ধোঁকা খাবে, একটু মানে একটু আটকে যাবে বা বুঝবা না বা ইয়ে করবে না, বুঝছো? তো তোমার সব কনসেপ্ট তোমার যেহেতু সময় আসছে, তো তোমার সব কনসেপ্ট জানা উচিত, সব কনসেপ্ট জানা উচিত, শুনিস না? তো আসলে এটা ক্লাসে বেশি তাহলে তো বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা জিনিসটা কি? আমরা প্রথমত প্রথম ক্লাসে বলেছিলাম। তো বাস্তব সংখ্যা হচ্ছে কি মানে এই ভৌত জগতে আমরা যে সকল সংখ্যা ব্যবহার করি দৈনন্দিন জীবনে বা ভৌত জগতে, যে সংখ্যা আছে আছে প্লাস আমরা ব্যবহার করি, সেসব সংখ্যা হচ্ছে কি বাস্তব সংখ্যা, বুঝছো? বা শিশু সংখ্যা কি, শিশু সংখ্যাকে আমরা বলতে পারি কি ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, মৌলিক সংখ্যা। এখানে বলেছিলাম একটা, বলেছিলাম sorry। হ্যাঁ, কি কি বলছিলাম আমরা জানেন, মানে যে সংখ্যা আছে মনে করো মানে বলছিলাম ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সাধারণ সংখ্যা, মানে যা আছে বিভিন্ন সংখ্যা, সমস্যা নেই। কিন্তু এই সকল সংখ্যার কে আমরা মানে ধাপে মানে তাদেরকে স্পেসিফিক বলার আগে আমরা তাদের সবাইকে বলতে পারবো কি তার হচ্ছে কি বাস্তব সংখ্যা। মানে এট ফার্স্ট যদি বলি তাদেরকে একেবারে স্পেসিফিক ক্লাসিফিকেশন করার আগে তাদেরকে আমরা কি বলতে পারবো, তাহলে তাদেরকে আমরা বলতে পারবো কি তারা সব হচ্ছে বাস্তব সংখ্যা, মানে বাস্তব সংখ্যা অধীনে তারা জিনিসটা, মানে বাস্তব সংখ্যা হচ্ছে আমরা তো আমরা যেসব সংখ্যা ব্যবহার করি একের পর্যন্ত ব্যবহার করতে আসছি, সেসব সংখ্যা হচ্ছে কি বাস্তব সংখ্যা। হতে পারে সেগুলো ধনাত্মক, ঋণাত্মক, বর্গমূল, সমৃদ্ধ বা দশমিক বা অসীম সংখ্যা, মানে যা কিছু সমস্যা নেই, সব সংখ্যা হচ্ছে কি বাস্তব সংখ্যা। এটা ক্লিয়ার? তো আসলে তো বাস্তব সংখ্যা, তো বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, মূল সংখ্যা, অমূল সংখ্যা। মানে মূলত মূল কথা হচ্ছে কি বাস্তব সংখ্যা ভাগ করা যায় মূল সংখ্যাতে, অমূল সংখ্যাতে অমূল সংখ্যা ভাগ করা যাবে না। এটা হচ্ছে দুটা মূল, মানে ভৌত জগতে যে সকল সংখ্যা মানে ভৌত জগতে যে সকল সংখ্যা আছে এই সকল সংখ্যাকে শুধুমাত্র দুইটা ভাগে ভাগ করা যাবে, কি মূলদ আর অমূলদ। এই মূলদ অমূলদ থেকে বাকিটুকু বাকিগুলো ক্লাসিফিকেশন আছে জিনিসটা। তো মূল সংখ্যা কি তাহলে? মূল সংখ্যা হচ্ছে গিয়ে আমরা শিখছিলাম মূল সংখ্যা হচ্ছে গিয়ে যে সকল সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যাবে এবং যেখানে পি ও কিউ উভয় হবে কি পূর্ণ সংখ্যা, আর যেখানে কিউ ইজ নট ইকুয়ালস টু জিরো, কি কিউ ইজ নট ইকুয়ালস টু মানে যে হরটা থাকবে সেটা শূন্য নয়, সেটা কি সেটা কি সেটা হচ্ছে কি শূন্য নয়, তাহলে তাকে আমরা বলতে পারবো কি সে একটি মূল সংখ্যা, মানে এই তিনটি শর্ত মানলে জিনিসটা।
আর যদি অংশের ক্ষেত্রে মানে সেখানে দুটো শর্ত মানে দুটো শর্ত মানে শুধু একটা শর্তে কি গোলমিল করে, সেটা কি মানে মূল সংখ্যাকে বিবেক করে প্রকাশ করা যাবে, মানে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। ভগ্নাংশ মানে কি হর বাই লব, মানে মানে লব বাই হরে প্রকাশ করা যাবে, কি লব বাই হরে প্রকাশ করা যাবে, তাহলে তাকে আমরা বলবো কি মূল সংখ্যা। আর অমূল সংখ্যা কিছু মধ্যে কি অমূল সংখ্যা সেক্ষেত্রে সেখানে মানে বিবেক ইউ মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, বুঝছো? মানে সেখানে কি হর বা লব মানে লব বাই হরে প্রকাশ করা যাবে না। তারপর সেখানে কিন্তু আবার কত আসছে, সেখানে বিয়োগ কিউ যেটা আমরা ইউজ করবো সেটা কি সেটা অবশ্যই হতে হবে পূর্ণ সংখ্যা। আর সেখানে কিউ মানে যে হরটা থাকতে পারে সেটা কি শূন্য হতে পারবে না। মানে দুইটা শর্ত ঠিক আছে, কিন্তু শেষ শর্ত কি আরেকটা শর্ত কি ভিন্ন, মানে তাকে বিবেক করে প্রকাশ করতে পারে না। মানে সে ভগ্নাংশ মানে তাকে ভগ্নাংশ মানে তাকে কি তাকে ভগ্নাংশ আকার মানে সে ভগ্নাংশ হবে না, হবে না। আর সে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, যে সংখ্যা হবে তাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। জিনিসটা কি তাহলে তো আমরা পেলাম কি, তো আমরা বলছিলাম যে মূল সংখ্যাকে আমরা আবার দুইটা সংখ্যায় ভাগ করি, ঠিক কি এটা একটা পূর্ণ সংখ্যা একটা পূর্ণাঙ্গ সংখ্যা, দুটো সংখ্যা ভাগ করা যাবে, সেটা হচ্ছে কি একটা মূল সংখ্যা আরেকটা হচ্ছে কি পূর্ণাঙ্গ সংখ্যা, কেমন? তো পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা আমরা শিখছিলাম কি মানে সেখানে ধনাত্মক থাকবে 0 আর ঋণাত্মক। আমি বলছিলাম যে শূন্য ধরলে শূন্য বামে আর ডানে করতে পারি না। আর তো বাম দিকে হচ্ছে কি তখন নেগেটিভ সংখ্যা, বাম সকল নেগেটিভ সংখ্যা আর ডান দিকে সকল পজিটিভ সংখ্যা। তাহলে এই সকল সংখ্যা মানে পজিটিভ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা আমরা বলতে পারি কি পূর্ণ সংখ্যা। জিনিসটা ক্লিয়ার? মানে মানে মূল সংখ্যার অধীনে পূর্ণ সংখ্যা আছে আর পূর্ণাঙ্গ সংখ্যা আছে, দুইটি সংখ্যা। কেন বলতো? কারণ মূল সংখ্যা তো বলতে আমরা বলছিলাম কি বিভাগ কিভাবে প্রকাশ করা যাবে, মানে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, সেটা তো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে, ওটা কি ভগ্নাংশ সংখ্যা আছে প্লাস সেখানে আবার কি মূল সংখ্যা আছে। সেটা ক্লিয়ার? সেক্ষেত্রে আমরা বলছিলাম যে শূন্য ডান দিকে বাম দিকে চিন্তা করলে ডান দিক বাম দিক হচ্ছে কি মাইনাস নেগেটিভ সংখ্যা, বাম দিক হচ্ছে কি ডান দিক হচ্ছে কি পূর্ণ সংখ্যা। মানে সংখ্যা বলতে গেলে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। আর শূন্য আমরা বলছিলাম যে কি শূন্য থেকে ছোট, শূন্য থেকে বড়, জিনিসটা মানে শূন্য থেকে ছোট হলে কি নেগেটিভ, শূন্য থেকে বড় হলে কি পজিটিভ। এই উভয়টাকে নিয়ে হচ্ছে এই তিনটাকে নিয়ে হচ্ছে কি পূর্ণ সংখ্যা। সেটা ক্লিয়ার? আমরা যদি বলি যে পূর্ণ সংখ্যা কোনগুলো, তাহলে বলবো যে কি সকল ধনাত্মক ও ঋণাত্মক ও শূন্য সহ মানে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। সেটা ক্লিয়ার? তার সাথে তো এখান থেকে কি ধনাত্মক সংখ্যা আবার ক্লাসিফিকেশন আছে কি ধনাত্মক সংখ্যা ক্লাসিফিকেশনটা হচ্ছে কি এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা, এটা হচ্ছে কি যৌগিক সংখ্যা, এটা হচ্ছে মান। আমরা কিন্তু প্রথম ক্লাসে না সেকেন্ড ক্লাসে আমি বলছিলাম যে এক কিন্তু মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না, একই এক হচ্ছে আট সংখ্যা, মানে এক হচ্ছে কি ধনাত্মক সংখ্যার আরেকটা রূপ, বাট সেটা মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও নয়। কেন বলতো? কারণ মৌলিক সংখ্যার আর যৌগিক সংখ্যার যে শর্তগুলো আছে, কি আছে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার যে শর্তগুলো আছে, মানে যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা হবে তাদের শর্তগুলোতে এক পড়ে না। তো এক মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা নয়, এক হচ্ছে একটা ভিন্ন সংখ্যা। কেন বলতো? কারণ আমরা মৌলিক সংখ্যার সংখ্যায় বলছিলাম যে কি যে সকল সংখ্যা হচ্ছে কি যে সংখ্যা হচ্ছে এক থেকে বড়, মানে মৌলিক সংখ্যা হবে ওই সকল সংখ্যা হচ্ছে কি এক থেকে বড়, সরি সংখ্যা হচ্ছে কি এক থেকে সংখ্যা হচ্ছে কি এক থেকে বড়, 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 তাই এখানে উত্তর হবে কি মৌলিক সংখ্যা। মানে এক থেকে বড় হবে প্লাস কি প্লাস কি প্লাস হচ্ছে কি তারে মানে যে সকল সংখ্যা তাদের এক থেকে বড় যে সকল সংখ্যা আছে সে সকল সংখ্যার উৎপাদক বা আমরা বলতে পারি তার গুণিত, উৎপাদকটা হতে হবে কি উৎপাদকটা হতে হবে এক এবং ওই সংখ্যাটির নিচে, এছাড়া তারা কোনো উৎপাদক থাকতে পারবে না, মানে তুলে দিতে হবে। মানে যদি সংখ্যার উৎপাদক থাকে দুইটা এবং সেটা হবে কি
এক এবং সংখ্যাটি নিজে, তাদেরকে আমরা বলবো কি মৌলিক সংখ্যা। এক কিন্তু এখানে কিন্তু ফার্স্ট স্টেপে বলে দেওয়া হচ্ছে যে সেখানে কিন্তু সংখ্যাটা কিন্তু এক হতে পারবে না, সংখ্যাটা কি হতে হবে এক থেকে বড় হতে হবে, তার মানে এক মৌলিক সংখ্যা হতে পারবে। ফার্স্ট স্টেপে খতম। সেকেন্ড স্টেপে কি জৈব সংখ্যা। তো জৈব সংখ্যা সমাঙ্গিতে বলা আছে কি, যে বলা আছে যে জৈব সংখ্যা হচ্ছে কি ওই সকল সংখ্যা, যে সকল সংখ্যা উৎপাদক হচ্ছে কি এক এবং সংখ্যাটি তো ওই সংখ্যাটি নিজে উৎপাদক কিন্তু দুইটা তারা দিচ্ছে, বাট এখানে তো বলছে যে এছাড়াও তার আরো একটি বেশি উৎপাদক থাকতে হবে, মানে তার আরো একটু উৎপাদক থাকতে হবে, মানে তার মানে জৈব সংখ্যার ক্ষেত্রে ন্যূনতম বলতে গেলে তার উৎপাদক সংখ্যা থাকতে হবে কি তিনটি। তো উৎপাদক মানে কি, আমরা হচ্ছে ওই সকল যে আমরা যে সংখ্যাটা চিন্তা করতেছি, সে মূল সংখ্যা যে সংখ্যা হবে সেই সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা সে বিভাজ্য, বিভাজ্য হবে মানে তাকে বলবো কি আমরা উৎপাদক। কেমন? তো আমি বলছি কি জৈব সংখ্যার ক্ষেত্রে তার উৎপাদক সংখ্যা হতে হবে ওইটি তিনটি, তার কমন হবে। দুটি তো আমরা জানি এক এবং সংখ্যাটি নিচে প্লাস তার ন্যূনতম মানে কমপক্ষে তার আরো একটু উৎপাদক থাকতে হবে, না হলে সে জৈব সংখ্যা হবে না, না হলে সে হবে কি মৌলিক সংখ্যা। আর আমরা এক যদি চিন্তা করি সেক্ষেত্রে আমরা কি একের নাম যদি মানে উৎপাদক বের করি সেক্ষেত্রে কি 1 is equals to 1 into 1। তো 1 দেখতে গেলে এখানে কি 1 আসছে, বুঝলাম 1 আসছে, এক আসছে, যেহেতু সংখ্যার মধ্যে আছে যেহেতু এক আসছে। আবার ওই সংখ্যাটি নিচে, এখানে আছে এক কিন্তু ওই সংখ্যাটি নিচে, তো এখানে তো এক আছে, গেল তার মানে দুই সংখ্যা গেল, শর্ত একটা শেষ তাহলে। তো লাস্ট শর্ত আছে, কি শর্ত আছে, তার ন্যূনতম আরো একটি এক, মানে তার ন্যূনতম আরো একটি উৎপাদক থাকতে হবে। এখানে কি আর কোনো উৎপাদক আছে এক এক বাদে না, তো সে কারণে আমরা বলবো যে এক কিন্তু দুই সংখ্যা। জিনিসটা ক্লিয়ার? ক্লিয়ার তো কেমন? তাহলে জৈব সংখ্যা মৌলিক সংখ্যা জিনিসটা দুটো ভিন্ন জিনিস, মানে পার্থক্য শুধু অল্প কতটুকু কি একটা একটা উৎপাদক হচ্ছে দুইটা আর একটা উৎপাদক হচ্ছে তিনটা, পার্থক্য কতটুকু জিনিসটা ক্লিয়ার? সুতরাং আমাদের আমরা এখন কি তো ধনাত্মক সংখ্যার মধ্যে এগুলো পড়ে কেন বলতো, কারণ এই সকল সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা, মানে সকল পজিটিভ, মানে এগুলো মানে ডান দিকে যে সংখ্যাগুলো আসছে শূন্যের এই সকল হচ্ছে ধনাত্মক সংখ্যা। এই ধনাত্মক সংখ্যাগুলোর মধ্যে এই তিনটে জিনিস পড়ে, মৌলিক, যৌগিক আর মান, এত তিনটে পড়ে। তো শূন্য, শূন্য কিন্তু ধনাত্মক মানে এত, এটা হচ্ছে কি তোমার মিডল জিনিসটা। শূন্য হচ্ছে কি ধনাত্মক মানে এত মাঝখানে একটা ভিতরে একটা সংখ্যা, এটা তুমি বলে দাও মানে এর বেশি আছে এর কম আছে, বা এর মানে এর বেশি আর কম, যেটা আমি গুণ হিসাব করি হিসাব করতে পারি। তো এটা হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা, কেমন? তো ঋণাত্মক সংখ্যা হচ্ছে কি সকল ঋণাত্মক সংখ্যা মানে কি নেগেটিভ, মানে সব বাম দিকে, মানে শূন্য বাম দিকে সংখ্যা হচ্ছে সেগুলো হচ্ছে নেগেটিভ, মানে শূন্য থেকে কম, শূন্য থেকে কি কম, জোড় সংখ্যা সেগুলো হচ্ছে কি নেগেটিভ সংখ্যা, শূন্য থেকে কম। শূন্য থেকে কম মানে কি বুঝলাম না, মানে অবস্থা একটা জিনিস চিন্তা করে যাচ্ছি, অবস্থা একটা জিনিস চিন্তা করি, মানে কাল্পনিক, সরি অবস্থা বলতে হবে না, কাল্পনিক একটা জিনিস কল্পনা করো, কাল্পনিক মানে মনে করো তোমার কাছে টাকা নেই, তুমি আর কার কাছে তুমি ধার নিয়েছো 50 টাকা, তুমি সেটা খরচ করে ফেলেছো, তো তোমার কাছে কত টাকা আছে, তোমার কাছে তো কোনো টাকা নেই, তোমার কাছে টাকা নেই মানে কি তোমার কাছে 0 টাকা আছে, তোমার কাছে সেটাও নাই, কেন বলতো, কারণ তোমার থেকে একজন লোক টাকা পাবে, তো তোমার কাছে আবার তোমার কত থাকবে -50, 50 টাকা যে তুমি নিছো, তুমি তোমার কাছে -50 টাকা আছে, মানে কি শূন্য তো নেই তোমার কাছে, মানে তোমার কাছে খালি, তো তুমি তো খালি, ঠিক আছে, খালি থাকা সত্ত্বেও তোমার কাছ থেকে আরেকজন টাকা পাবে, এটা জিনিস কথার নাম কি বলবো ঋণাত্মক, মানে এটা চিহ্নিত করবো, সেটা ক্লিয়ার? ভগ্নাংশ সংখ্যা, পূর্ণ সংখ্যা কি বলতো, পূর্ণ সংখ্যা হচ্ছে কি যেসব সংখ্যা হচ্ছে বিবেক কি করে প্রকাশ করা যাবে, মানে হবে মানে হর বেলা, সরি অব্যয় হর প্রকাশ করা যাবে, সেসব হচ্ছে কি পূর্ণ সংখ্যা। শর্ত সেখানে কি শর্ত, সেখানে সেখানে কিন্তু কিউ যেটা আছে কিউটা কিন্তু ইজ নট ইকুয়ালস টু জিরো, শূন্য হবে, আর কিউটা আবার এক হবে না, মানে কি এখানে যে হরটা থাকবে সে হরটা শূন্য হতে পারবে না আবার এক হতে পারবে না, শূন্য হচ্ছে না কেন বলতো, কারণ শূন্য হলে কি হবে, শূন্য হলে হবে শূন্য হলে হবে কি ইনফিনিটিভ, কেন বলতো, কারণ কিন্তু যদি কোনো একটা বাস্তব সংখ্যা কল্পনা করি, যদি শূন্য বসে মানে হরে যদি শূন্য বসে তাহলে সেক্ষেত্রে কি হবে, সেটা আমরা জানি যে কোনো একটা সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে সেটা কি অসীম হবে, মানে সেটা কোনো
মানে ইয়ে হয়, মানে স্পেসিফিক সসীম কোনো জিনিস হয় না, সেটা কি অসীম। আর যদি মানে শূন্যকে আমরা যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করি বা গুণ করি, সেক্ষেত্রে তার ইয়ে হবে কি, তার ভাগফল বা গুণফল হবে কি শূন্য। বাট আমরা যদি শূন্য দ্বারা কাউকে ভাগ বা মানে ভাগ করি বা গুণ করি, সেক্ষেত্রে তার কি ভাগফলটা হবে কি ইনফিনিটি। জিনিসটা মানে যেহেতু হচ্ছে যে মানে মানে সেখানে যেহেতু ইনফিনিটি চলে আসতেছে, তো কি তাহলে সেখানে মানে হরটা শুনতে হবে না আর একও তো হবে না। কেন বলতো? সেখানে সরি এখানে একও তো হবে না কেন? কেন কেন বলতো? কারণ আমি যদি কোনো একটা সংখ্যা নিই, মনে করো পাঁচশোটা কল্পনা করি, মনে করো আমি কল্পনা করলাম 25, তো 25 এটা কি সংখ্যা, এই সংখ্যা নিয়েছে আমরা যদি কারণ এভাবে ধরি, এখানে কিন্তু এক আছে একটা, এক একটা আছে। কিন্তু আমি এটা প্রকাশ করি না, মানে 25 থেকে। তো 25 কি কোনো পূর্ণ সংখ্যা? বলতে হবে না, এটা পূর্ণ সংখ্যা না। এটা কি এটা কি বাস্তব সংখ্যা, অনন্ত সংখ্যা। কিন্তু এটা নিয়ে কিন্তু এক আমরা সবসময় কল্পনা করি না। আমাদের ম্যাথের ক্ষেত্রে আমরা একটু সুবিধার জন্য আমরা এখানে কল্পনা করি। পরে এমনি দেখা দেখা যাচ্ছে যে 25 কি কোনো পূর্ণ সংখ্যা না। কারণ একে বিবেকের প্রশ্ন পাচ্ছে না এখন বর্তমানে, পরেরটা পরে যাচ্ছে না। তো 25 কি একটি পূর্ণ সংখ্যা না, মানে এখানে এক তো কি এক থাকা বা না থাকা, তাই এক কিন্তু থাকতে পারবে না জিনিসটা, এক কি থাকতে পারবে না। আর মনে করো 25/25 কেমন একটা স্পেসিফিক উদাহরণ, 25 দ্বারা কি ভাগছে, তো 1/1 জিরোস টু কি 1, তো 1 কি পূর্ণ সংখ্যা না, 1 কি একটা ওটা ধনাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? তো ভগ্নাংশের ক্ষেত্রে আবার দুইটা ভাগে, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কল্পনা করি কি প্রকৃত অপ্রকৃত। কিন্তু আমি বলি যে সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে যে স্টেটটা আছে, মানে যে অবস্থাটা আছে, এটা কিন্তু ভগ্নাংশের একটা অবস্থায় থাকে। কিন্তু আমি যদি বলি যে দশমিক ক্ষেত্রে, দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সেটা আর ভগ্নাংশ অবস্থা থাকে না। তাহলে তো কি অবস্থা, মানে পিবে কিউ যে আকারটা আছে, মানে লব বাই হর যে আকারটা আছে, এই আকারটা কিন্তু প্রকৃত অপ্রকৃত, সরি মানে সাধারণে যে অংশগুলো আছে মানে প্রকৃত অপ্রকৃত, এই দুটোটা ভাগে দুটোটা অংশে কিন্তু অবস্থাটা বর্তমান থাকে। বাট দশমিক গুলো তা থাকে না। সেটা কি, সেটা আমরা দশমিকে মানে তার ভাগফলটা বা গুণফলটা হয়েছে, সেটা ক্লিয়ার? তাহলে কি প্রকৃত অপ্রকৃত যে অবস্থাটা সেটা কি ভগ্নাংশকে ইঙ্গিত করে, আমরা স্পেসিফিক এটাই বলি জিনিসটা। তো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে সেখানে কি, সেখানে যে হরটা থাকবে, আমি ধরছিলাম পি, পি দেখে একটা বলছি সেহেতু পি, পি সেখানে পি ইজ গ্রেটার দ্যান, সরি ইজ লেস দ্যান কিউ, মানে সেখানে কি, সেখানে লবটা হবে হরটা থেকে ছোট, এই হরটা লব থেকে বড় হবে, বুঝছো? মানে নিচেরটা কি, নিচেরটা উপর থেকে বড় হবে, তাহলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, বুঝছো? আর অপ্রকৃত ক্ষেত্রে কি হবে তাহলে, সেখানে যে লবটা আছে সেটা মানে লব ইজ গ্রেটার দ্যান হর, সেখানে যে লবটা আছে এটা হর থেকে বড় হবে, আর সেখানে কি উপরটা মানে বলতে গেলে উপরটা বড় হবে, নিচেরটা ছোট হবে জিনিসটা। আর আমরা অপকৃত থেকে আমরা এটার আরেকটা অংশ উৎপন্ন হয়, যেটা নাম হচ্ছে আমরা কি মিশ্র ভগ্নাংশ, বুঝছো? মিশ্র ভগ্নাংশ কিরকম, মানে এখানে আমরা যে উপরেটা কি, উপরটা কিন্তু বড় বলছি আমরা অপকৃত ক্ষেত্রে, যেটা বলছি ছোট। তো ছোটটা কিন্তু বড়টাকে ভাগ করতে পারে, পারে না তো পারে। এই পারা পারতে যাওয়াটা, পারতে গেলে এখানে পারতে যাওয়ার পরে এখানে একটা স্টেট তৈরি হয়। ন্যূনতম কত সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যাবে, ভাগ করে যাওয়ার পরেও আবার কত সংখ্যা এটা আছে, কত কয়টা সংখ্যা এখানে আছে, সেটা ইন্ডিকেট করার জন্য, মানে আরেকটু ইজিলি বলার জন্য আমরা এখানে কি মিশ্র ভগ্নাংশ প্রকাশ করি, অপকৃত ভগ্নাংশ, মানে একটু আপডেটেড স্টেট, মানে একটা আপডেটেড জিনিসটা, তো আমরা এখানে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করি। জিনিসটা ক্লিয়ার? মানে এরকম একটা মনে করো, আমি একটা উদাহরণ দিই, একটা আমি মনে করো 12 ডিভাইডেড বাই 5, এখানে মনে করো 5 কিন্তু 12কে কিন্তু 5 দিয়ে ভাগ করে যায়, কমপ্লিটলি না, সামথিং সামথিং দ্বারা ভাগ করে যাবে। কেমন বলতো? কারণ মনে করো 5 2 10, আর থেকে 2, কেমন, তো উপরে থাকবে 2, 5। আমি যদি এই যে সংখ্যাটা আসছে এখানে কি, এখানে তো দুটো সংখ্যা সম্বন্ধ আছে, কি কি, একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আরেকটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা।
এই মিশ্র সংখ্যাটা হচ্ছে এমন একটা সংখ্যা সেখানে দুটো সংখ্যা সমান হবে। একটা হবে সেখানে একটা হতে হবে কি স্বাভাবিক সংখ্যা, আরেকটা হতে হবে কি আরেকটা তো বর্ণ সংখ্যা। মানে স্বাভাবিক সংখ্যা বর্ণ সংখ্যা দুটোটা মিশ্রণে যে সংখ্যাটা উৎপন্ন হবে তাকে আমরা বলবো কি মিশ্র ভগ্নাংশ সংখ্যা। জিনিসটা ক্লিয়ার? তাহলে আমি যদি এখানে দেখি আমি যে সংখ্যাটা লিখছি 2 সমস্ত 2 ভাগের 5, সরি 2 সমস্ত 5 ভাগের 2। তো এই সংখ্যাটাকে আমি যদি আবার যদি এই সংখ্যাটাকে আমি যদি ভাঙাই আবার আমি যদি কমপ্লিটলি ভাঙাই সেক্ষেত্রে সেটা 12/12 কে প্রকাশ করবে। জিনিসটা ক্লিয়ার? মানে এটাকে ভাঙাই লিখছি আবার এটাকে আবার এটা করতে পারা যাবে। জিনিসটা ক্লিয়ার? মানে অপ্রকৃত থেকে মিশ্র হয়েছে সেটাকে অপ্রকৃত করা যাবে ইজিলি। জিনিসটা এটা কমপ্লিট। তাহলে আমরা বলবো দশমিক সংখ্যা। দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিক সংখ্যা মানে কি? দশমিক সংখ্যা মূলত এটাকে ভাগফল বা গুণফল মানে ফলটাকে ইন্ডিকেট করে এখানে দশমিক বলা হয়েছে। কেন বলতো? কারণ আমি যদি এখানে লিখি মনে করো এখানে আমার এটাকে লিখতে হয় 12/5। একে আমরা যদি মনে করো আমি যদি মানে ভাগফলটা চিন্তা করি সেক্ষেত্রে এটা আনসার কত হবে তাহলে? প্রথমে 5 5 দুগুণ 10 2 মানে 5 দুগুণ 10 2 তো 2 হলে 8 থেকে 2 কেমন? আমি যদি দশমিক বসাই দশমিক বসালে শূন্য হবে তো 2 এর সাথে শূন্য বসলে কি 20 তো 4 5 কত 20 আগে যাবে না এখানে 2.4 এটা হচ্ছে কি 12/5 এর ভাগফল। এই 2.4 কে আমরা বলবো কি দশমিক সংখ্যা, দশমিক ভগ্নাংশ সংখ্যা, দশমিক সংখ্যা কি বলবো আমরা বলবো দশমিক ভগ্নাংশ সংখ্যা। কতটা ক্লিয়ার? তো দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে বলবো একটা হচ্ছে সসীম, সসীম শুধু সসীম, এটা হচ্ছে সসীম আবৃত। তো আবৃত মানে কি বলছিলাম আমি? আবৃত মানে বলছিলাম যে মানে পুনরাবৃত্তি হচ্ছে, সংখ্যাগুলো কি পুনরাবৃত্তি হচ্ছে মানে মানে সেম সংখ্যা আবার আবার আসছে, মানে একটা সিরিয়াল মেনটেন করে সেম সংখ্যা আবার আসতেছে, এটা হচ্ছে কি আবৃত। বুঝছো? আর সসীম মানে কি লিমিটেড, মানে একটা নির্দিষ্ট সংখ্যা ইন্ডিকেট করে, সেটা হচ্ছে কি সসীম। এটা ক্লিয়ার? তো সসীম শুধু সসীম লিখছে একটা সসীম আবৃত। এটা যেহেতু আমরা এখানে শুধুমাত্র পার্থক্য করার জন্য আমরা এখানে লিখছি সসীম আবৃত, অন্য কোনো জিনিস নেই। সসীম মানে কি জিনিসটা লিমিটেড বাট সেখানে সংখ্যাটা পুনরাবৃত্তি হচ্ছে না। মানে কিরকম? মানে হচ্ছে এরকম মনে করো 2.4 একটা চালিয়ে দিতাম 2.4 4.5 456 সংখ্যাটা আসছে, এই সংখ্যাটা কিন্তু সসীম। কেন বলতো? কারণ এটা দশমিক বিন্দুর পরে এটা 3টে সংখ্যার পরে খতম, 3টে সংখ্যার পরে এটার আর কোনো অস্তিত্ব মানে এটা আর কোনো সংখ্যা নেই, বাড়তে কোনো সংখ্যা নেই, মানে নির্দিষ্ট সংখ্যার পর এটা শেষ, সংখ্যাটা কমপ্লিট হচ্ছে। এটা হচ্ছে কি সসীম। আর সসীম আবৃত কোনটা? আবৃত মনে করো 2 লিখি 2.456 শেষ আর নেই। এখানে দেখো তুমি এখানে দশমিক বিন্দুর পরে কয়েকটা সংখ্যা যাওয়ার পরে কিন্তু এটা সংখ্যাটা শেষ, সংখ্যাটা কমপ্লিট হচ্ছে। মানে কি কমপ্লিট মানে কি সংখ্যাটা সসীম। দেখা যাচ্ছে এখানে 565656 মানে 56 আবার পুনরাবৃত্তি হচ্ছে, তার মানে এখানে কি 56 হচ্ছে কি আবৃত্ত, পুনরাবৃত্ত সেটা কি আবৃত্ত। তার মানে এটা কি হবে তাহলে এখানে 2.456 5 আর 6 হবে কি আমরা জিনিসটা ক্লিয়ার? এখন আমাদের লাস্ট টপিক এটা কি অমূলক সংখ্যা। এখন আমরা অনেকক্ষণ ধরে আমরা শিখছি কি মূলক সংখ্যা নিয়ে। তো অমূলক সংখ্যা জিনিসটা হচ্ছে এটা যে অমূলদ সেটাকে কি বিক্রিয় করে বসতে হবে, সেটা ভগ্নাংশ হবে না। কিন্তু তাকে আমরা কি বসতে হবে তাকে আমরা আমরা দশমিক ভগ্নাংশ সেখানে কি হবে অসীম অনাবৃত। দেখি আমাদের বই লেখা আছে একটা ভাগে আমরা সেটা কি অসীম অনাবৃত। তো অসীম অনাবৃত কি তাহলে? অসীম মানে কি এখানে আমরা একটু লিখলাম হচ্ছে কি দশমিক বিন্দু পর একটা লিমিটেড সংখ্যা মানে কমপ্লিট করছে সংখ্যাটা, বাট অসীমে কিন্তু সংখ্যাটা কমপ্লিট করবে, মানে দশমিক বিন্দুর পরে সংখ্যাটা হবে কি অসীম পর্যন্ত, মানে সংখ্যাটার কোনো লিমিটেড কোনো ইয়ে নেই, মনে করি এরকম আর কি 2.46 ডট 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 মানে এখানে আরো কমপ্লিট হয়, হচ্ছে কি অসীম। আর অনাবৃত কেন বলছে এখানে? আমি বলছিলাম যে আবৃত মানে কি ওটা পুনরাবৃত্তি হচ্ছে, আর এখানে ওটা পুনরাবৃত্তি হচ্ছে না, হচ্ছে না। তো ওটা হচ্ছে কি
অসীম অনন্ত মনে করো 4 6 5 6 এরকম আছে এরকম করো। মানে এখানে বলা হচ্ছে এখানে নঙ্গল পুনরাবৃত্তি হচ্ছে না, আরো আসছে বাট নঙ্গল পুনরাবৃত্তি হচ্ছে না। তোর হচ্ছে অসীম অনাবৃত, দশমিক তো দশমিক লিখ করেছো, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ আছে এটা। এটা এক্ষেত্রে আমরা কিন্তু আরেকটা জিনিস করতে পারি, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ করতে পারি। কি হবে? কারণ শুধুমাত্র পুনরাবৃত্তি হলে চলবে। মনে করো আমি যদি দেখি একটা উদাহরণ লিখি 2.4545 দেখা যাচ্ছে আরো আছে। মনে করেন দেখা যাচ্ছে যে 4.45 আচ্ছা 4.5 এর বার পুনরাবৃত্তি হচ্ছে। তো 4.5 হচ্ছে কি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এটা ক্লিয়ার? সো শুধুমাত্র একটা আমি তোমাদের কেটে বলেছি, একটু বেশি বুঝিনি। জিনিসটা ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের মূল, এই চ্যাপ্টারের মূল সাবজেক্ট। জিনিসটা ক্লিয়ার? মানে মোট 4টা বাজে। হুম? তো আমরা এখন আজকের টপিকে আসবো। তাহলে আমরা আমাদের 4 নম্বর লেকচারে আমাদের 4 নম্বর লেকচারে আমরা আজকে টপিকে আসবো। তাহলে আজকে আমরা চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ কিছু টপিক জানবো আমরা। আমি জানি তোমরা সবাই এই চ্যাপ্টারটা করতে তোমরা বোর হবা, কারণ এই চ্যাপ্টারটা এত বেশি ইম্পর্টেন্ট না, মানে পরীক্ষা আসার জন্য এত বেশি ইম্পর্টেন্ট না, বাট আমার জন্য ঠিক আছে, জানার জন্য চ্যাপ্টারটা বেস্ট। যে চ্যাপ্টারটা বেস্ট, এই চ্যাপ্টার যা জানা আছে সব তোমরা জানতে পারবা। বুঝছো? কোনো সমস্যা নেই। তাহলে তোমাদের আজকের টপিক সময়। তো আজকে আমরা প্রথমে শিখবো কি? শিখবো দশমিক ভগ্নাংশ। মানে এখন তো সব টপিক কি আমাদের চ্যাপ্টারে তেমন কোনো টপিক নেই, টপিক আছে জানতে আছে, আর সবগুলো হচ্ছে ম্যাথ। সেগুলো জানার পর সবাই কি ম্যাথ করবো, আর আমরা বইয়ের যেগুলো আছে সেগুলো সব সলভ করবো আর ম্যাথ করবো। সেগুলো থেকে আসে আমি তোমাদেরকে বলে দেবো যে অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা করবা। তো অন্তত তোমরা একবার হলো তোমরা পরীক্ষার আগে একবার করবা। আমি তোমায় বলছি যদি অঙ্ক চ্যাপ্টার থাকে তাহলে অন্তপক্ষে সেখান থেকে মানে কতে খতে কোশ্চেন গুলো থাকবে, মাস্ট থাকে এগুলো চ্যাপ্টার থাকলে। মানে এটা মূলত ক্লাস 9-এ ওঠার পর মানে অর্ধবার্ষিক পরীক্ষার সময় এটা দিই 100% দেয়। এই চ্যাপ্টার থাকলে সেটাও মিস নেই, মানে তোমার অঙ্কগুলো তোমার দিবে কিন্তু, বুঝছো? মানে কমন একটা, বাট বোর্ডের জন্য এটা কমন। বোর্ডের জন্য খতে আসতে পারে সম্ভবত, খতে বা কতে, সেটা কোনো গ্যারান্টি নেই, হয়তো বা নাও আসতে পারে, গ্যারান্টি নেই। অত সাধারণ। আমরা আগে শিখবো কি? আমরা এখন ফার্স্ট শিখবো দশমিক ভগ্নাংশ প্রকাশ। আমাদের ফার্স্ট টপিক আছে দশমিক ভগ্নাংশের প্রকাশ। তো দশমিক ভগ্নাংশ প্রকাশটা জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ভাগ করা। তো ভাগ কি বুঝতে পারছি আমি? তো ভাগ করা মানে ভাগ করলে যে একটা সংখ্যা আসবে, এই সংখ্যাটা দশমিক আকারে আসবে। তো এই দশমিক আকারটা কেন বলবো কি দশমিক ভগ্নাংশ। কিরকম? মনে করো 12 ডিভাইডেড বাই 7, কেমন? তো আমরা যদি ভাগের স্টাইলে লিখি, ভাগ করে স্টাইলে লিখি, এতে কি করলাম তাহলে 12 7। তো 7 একবার, একবার গেলে কত 7, হ্যাঁ 7 গেলে কত তাহলে 12 ছয় কত তাহলে 7 গেলে হচ্ছে কত 5 5। তো আমরা এখন 7কে তো 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না, সরি 7 দ্বারা 5 কে ভাগ করা যাচ্ছে না। তো আমরা দশমিক দেবো, দশমিক দেবো, দশমিক দিলে এখানে একটা শূন্য আসবে, অবশ্য আসবে। তো আসার পরে আমরা কি বলতাম এখানে 7 দ্বারা কিন্তু 50 ভাগ করা যাবে, কত হবে তাহলে 7 7 49, এটা কত এক, এখন দশমিক তো আছে আমার 9 একটা হচ্ছে 7 থেকে 7 3, কেমন? দশমিক তো 9টা হচ্ছে তাহলে 7 10 7 8 4 4, সরি এটা 4 4
2। মানে এখন সংখ্যাটা আসছে, বলতে গেলে 7কে আমরা যদি ভাগ করি সেক্ষেত্রে সংখ্যাটা হবে কি অসীম। এটা লিমিটেড। কিন্তু আরো আছে, মানে যাচ্ছে আরো। তো এই যে সংখ্যাটা পাইছি আমরা 1.714, এটাই মূলত হচ্ছে কি দশমিক ভগ্নাংশের প্রকার। এটা ক্লিয়ার? নিশ্চয়ই ক্লিয়ার তো? কেমন সবাই? মানে আমরা সংখ্যাটা পাইছি, এই সংখ্যাটা হচ্ছে কি দশমিক ভগ্নাংশের প্রকাশ। এই দশমিক ভগ্নাংশকে আমি তো বলছিলাম যে যদি পুনরাবৃত্তি হয় তাহলে কেমন কি আবৃত, না হলে চেষ্টা। এখান থেকে কি দশমিক থেকে অসীম হতে পারে, অসীম হতে পারে, এখন গ্যারান্টি। যেমন মনে করো এটা হচ্ছে কি অসীম, এরকম আর কি, সমস্যা জিনিসটা বুঝে জিনিসটা। তাহলে আমাদের নেক্সট আমরা তারপর করবো, তারপর আমাদের টপিক হচ্ছে ছোট ছোট টপিক, ওগুলো তো বেশি বলার দরকার নেই, তারপর একটু বলছি এটা। এটা বলছি তোমাদেরকে আমি। দশমিক ভগ্নাংশ হতে সাধারণ ভগ্নাংশে, এগুলো এমসিকিউতে তোমাদের দিতে পারে, এমসিকিউ দিতে পারে এটা। তো তো বলতে পারবো দশমিক করতে ভগ্নাংশ কি? সাধারণ ভগ্নাংশ মানে কি আমার ভগ্নাংশ, মানে সেটা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ, আর এটা হচ্ছে কি দশমিক ভগ্নাংশ। মানে মানে হচ্ছে কি আমরা দশমিক থেকে আমরা এটাকে ভগ্নাংশে প্রকাশ করি, এটা হচ্ছে কি এটা প্রকাশ। কেমন? তো এক্ষেত্রে আমরা আবৃত আছে, অনাবৃত আছে। আমরা আবৃত আছে, অনাবৃত আছে। তো আমরা এখানে এই চ্যাপ্টারে আমরা শুধুমাত্র আবৃত নিয়ে আলোচনা করব। মানে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে আমরা সাধারণত ভগ্নাংশে প্রকাশ করাটাকে আমরা আলোচনা করব। জিনিসটা ক্লিয়ার? পাশে দাও তাহলে। আবৃত মনে করো এরকম 2.954545455 ওগুলো সংখ্যা নেই, মানে একটা অসীম সংখ্যা, অসীম সংখ্যা। আর যেখানে আছে এখানে 4 5 পুনরাবৃত্ত হচ্ছে, তো এটাকে আমরা লিখতাম আর কি, মনে করো 2.95 4 এখানে অবশ্য হচ্ছে না, এখানে আমরা এখানে এটা লিখতে পারি, বা 5 4 5 4 5 4 5 4 5 4 পুনরাবৃত্ত হচ্ছে, পুনরাবৃত্ত হচ্ছে 5 4 পুনরাবৃত্ত। কেমন? তো আমরা এই সংখ্যাটাকে আমরা কি করব, মানে পি বাই কিউব, মানে একটা ভগ্নাংশ সংখ্যা রূপান্তর করব। কিভাবে কি হবে বলো? আমাদের কিছু রুলস জানতে হবে, তারপর আমরা এটা করতে পারবো। কি রুল? খালি ইয়া এটা হবে রুলস হচ্ছে এটাই, এখানে যতটা আবৃত্ত সংখ্যা থাকবে, আবৃত্ত সংখ্যা মানে কি এখানে দুইটা আছে, ওটা কি আবৃত্ত সংখ্যা, এগুলো ওটা। দশমিকের পরে আবৃত্ত সংখ্যা এটা ওটা। তো এই দুটোটা আবৃত্ত সংখ্যার জন্য আমরা সবসময় ইউজ করবো 9। যতটা আবৃত্ত সংখ্যা থাকবে, মানে পুনরাবৃত্ত সংখ্যা থাকবে, ওটা পুনরাবৃত্তি সংখ্যা থাকবে, ততটা আমরা কি বসাবো 9 বসাবো। কেমন? 9 বসাবো, আর যতটা দশমিক বিন্দুর পরে যতটা অনাবৃত সংখ্যা থাকবে, মানে কি পুনাপুনিবিহীন বা পুনরাবৃত্তি নয় এরকম সংখ্যা থাকবে, ততটা আমরা শূন্য দেবো। তুমি দেখো এখানে এখানে কিন্তু 2.954, এখানে 5 4 পুনরাবৃত্তি হচ্ছে, শুধু 9, মানে অনাবৃত সংখ্যা আছে একটা, শুধু 9। আর আবৃত 5 4 মানে দুইটা, মানে হচ্ছে কি দুইটা 9, এটা 9 আর আবৃত
অনাবৃত রাখতে কেমন? এটা একটা সংখ্যা। এটা আমরা রাখলাম। আরেকটা হচ্ছে তো আমরা এখন আগে তো এখন আমরা প্রকাশ করতে যাবো। কেমন? তো প্রকাশ করার ক্ষেত্রে আমরা প্রকাশ করবো কি? লব বাই হর। কেমন? হরে কি? প্রকাশ করব। তো প্রকাশ হইতে হরে আমি কি বলবো? হরে আমরা এখন সংখ্যা পাই বের করছি। মানে পুনঃপুন যতটা থাকবে ততটা মানে ততটা আবৃত থাকবে। ততটা নাই। এখানে ২ টা আবৃত সংখ্যা। কয়টা সংখ্যা এখানে? ২ টা আবৃত সংখ্যা। তো আমরা এখানে ২ টা ৯ দেব। আর এগুলো সব বলতে কি দশমিক বিন্দু পরে হতে হবে। আগে হলে হবে না। দশমিক বিন্দু পরে অনাবৃত সংখ্যা যতই থাকবে ততটি শূন্য হবে। এখানে যেহেতু একটা আছে অনাবৃত সংখ্যা দশমিক বিন্দুর পরে তখন আমরা এখানে একটা শূন্য দেবো। ৩টা পরে মানে ৯ শত। তো উপরে আমরা এই সংখ্যাটা লিখে ফেলবো। দশমিক বিন্দু ছাড়া আমি এই সংখ্যাটা উপরে লিখবো। কি লিখবো? 9 লিখে আমরা এখানে যতটা অনাবৃত আছে, অনাবৃত মানে কি? অনাবৃত প্লাস এখানে দশমিক বিন্দু ছাড়া। দশমিক বিন্দু ছাড়া যতটা অনাবৃত আছে ততটা মাইনাস করব। মানে এখানে 2.954 এখানে 29 টা হচ্ছে কি অনাবৃত দশমিক বিন্দু ছাড়া। তো 29 টা আমরা এখানে মাইনাস করে দিই। তা আমরা এই সংখ্যাটা মানে 2954 থেকে আমরা যদি 29 বিয়োগ করি ডিভাইডেড বাই কি আবৃত সংখ্যা ২টা এখানে ২টা আছে ২টা ২টা 9 আর একটা অনাবৃত মানে 0 সংখ্যার জন্য 0 মানে আবৃত সংখ্যার জন্য হচ্ছে কি 9 আর অনাবৃত সংখ্যার জন্য হচ্ছে কি 0 এই জিনিসটা তো বসাবো। তো এখানে দেখা যাচ্ছে কি দেখা তাহলে আমরা যদি বসি তাহলে 999 0 আর এখানে 2954 থেকে 29 বিয়োগ করলে কত? 30 বিয়োগ করলে কত হবে? 29 আর হবে কত? 933 আর হবে কত? 32 মানে 2923 এই সময়টা আসছে মানে 2923 ডিভাইডেড বাই 990 এই সংখ্যাটা হচ্ছে কি সাধারণ মানুষ মানে আমরা 2.954 কে আমরা শতাংশ প্রকাশ করে ট্রান্সফার করতে এটা ক্লিয়ার? কাটাকাটি করে এটা পরে কথা কাটাকাটি তুমি করতে পারো সমস্যা নেই কিন্তু এটা পরে কথা ফার্স্টে আমার একান্ত কষ্ট শিখতে হবে শিখে দেবো বুঝছো না এটা করতে হবে মনে করো কি মনে করো 3.1254254 তুমি দেখো তুমি 254 বা কোনো উত্তর হচ্ছে আমি আগে তুললাম এটা সমস্যা নেই তো এটা আমি বলে দেবো এতে সমস্যা নেই তো 3.1284 তখন তোকে বলছিলাম যে ক্লাসে যে পুনরাবৃত্তি হচ্ছে যে পুনরাবৃত্তি সংখ্যার প্রথমটার উপর এটা পুনরাবৃত্তি হবে মানে 2 তিনটে সংখ্যা পুনরাবৃত্তি হচ্ছে তো এরকম দেখো 5 2 5 4 পুনরাবৃত্তি হচ্ছে তো তো হচ্ছে 2 তো 2 একটা উপরেরটা পুনরাবৃত্তি হবে আর শেষ যে পুনরাবৃত্তি সংখ্যাটা আসছে তার উপর এটা কি পুনরাবৃত্তি হবে এই পুনরাবৃত্তিটা এটাই এই পুনরাবৃত্তি দ্বারা এটাই ইন্ডিকেট করে যে এখানে পুনঃপুনিক বিন্দু সমূহ হচ্ছে পুনঃপুনিক সংখ্যা সমূহ হচ্ছে কি হচ্ছে পুনরাবৃত্তি জিনিসটা ক্লিয়ার মানে আবৃত সংখ্যা মূলত বলতে গেলে খাঁটি বাংলা তো এটা তাহলে কেমন তো এটা হলো তো আমরা এখন এটাকে আমরা এখন কি করবো সাধারণ মানুষে প্রকাশ করবো কি হবে আমরা একটু বলছিলাম কি 2টা আবৃত সংখ্যা নিয়ে এখানে হচ্ছে 3টে তাহলে তাই আমি বলছিলাম যতটা আবৃত সংখ্যা থাকবে ততটা তো আসলে তাহলে তো ইজি কষ্ট ততটা নয় সে হরের ক্ষেত্রে দেখলাম না দেখলাম 3.1254 তো আমি বলছিলাম যতটা আবৃত সংখ্যা ততটা নাই এখানে 3টে তাহলে 2 5 4 3টে পুনঃপুনি সমস্যা নেই পুনঃপুনি কি জাস্ট হচ্ছে নিট করে যে এত থেকে এত পর্যন্ত মানে এই সংখ্যা 3টে না তো প্রথমটা 3টে মানে মাঝখানে 3টে সংখ্যা পুনরাবৃত্তি হচ্ছে এটা দ্বারা পুনরাবৃত্তি এটা ইন্ডিকেট করে মানে এগুলো দ্বারা পুনরাবৃত্তি হচ্ছে এগুলো এটা ইন্ডিকেট করে কি পুনঃপুনি তো এখানে 3টে সংখ্যা আসতে হবে এখানে 3টে নাই আর এখানে অনাবৃত সংখ্যা দশমিক বিন্দুর পরেরটা সেটা হচ্ছে কি একটা মানে 1 এই একটা আছে একটার জন্য একটা শূন্য কেমন তো আর আমরা উপরে আমরা কি করবো আমরা লবে at first দশমিক বিন্দু বেশি আমরা সংখ্যাটা লিখে দেবো পুরো সংখ্যাটা একবার লিখে দেবো একবার লিখে ফেলবো
তারপরে আমরা ম্যানেজ করব কি মানে অনাবৃত্ত সংখ্যা যেগুলো আছে সেগুলো এখানে কিন্তু দশমিক চিহ্ন করা লাগবে না। দশমিক অনাবৃত্ত সংখ্যা যেগুলো আসবে সেগুলো সব হচ্ছে কি ম্যানেজ করতে হবে। এখানে হচ্ছে এখানে তিনটে সংখ্যা হচ্ছে আবৃত্ত আর দুটো সংখ্যা হচ্ছে অনাবৃত্ত, 3 আর 1 বা 3 1 3 1 টা ম্যানেজ করতে হবে। তো এতে ম্যানেজ করবো তাহলে এখানে হবে এত আর এখানে 31 বিয়োগ করলে কত? হ্যাঁ তো এখানে 31 বিয়োগ করলে কত হবে তাহলে? 20 22 23 23 হ্যাঁ 23 মানে এই সংখ্যাটা পাইছি আমরা এই তারপর 223 আর হচ্ছে 3.6 এই সংখ্যাটা আছে, বর্ণ সংখ্যাটা আছে। এটা হচ্ছে মূলত এই 3.124 এর 154 এর কি শততম ক্লিয়ার? এই দুটোটা জিনিস তোমার বুঝতে তোমার হবে লাগবে না। শততম প্রকাশের কনসেপ্ট মানে দুই সংখ্যা দ্বারা তিন সংখ্যা ব্যাস কমপ্লিট। বুঝছো ছোট ভাই বোনেরা? কনসেপ্ট গুলো তো করি না, তবে একটু মনে রাখতে হবে কিছু করার নেই। কারণ তো করতে বুঝতে পারলে দেন নেক্সট আমরা ট্রাই করবো আজকে যেন এগুলো হেল্প করা যায়। সদৃশ আবৃত দশমিক আর একটা হচ্ছে অসদৃশ। বিসদৃশ আমরা শুনছি, অসদৃশ ম্যাথমেটিক্যাল টার্মের জন্য সদৃশ। সদৃশ কি অসদৃশ কি? সদৃশ আর অসদৃশের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে কি এখানে যে সংখ্যাগুলো হবে মানে আমি বলছিলাম যে দশমিক বিন্দুর পরে যে আবৃত্ত আর অনাবৃত্ত সংখ্যাগুলো আমরা মানে বিবেচনা করব যদি দুইটা দশমিক মানে যদি দুইটা আবৃত্ত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে যদি কোনোটার মধ্যে মানে অনাবৃত্ত সংখ্যা আর আবৃত্ত সংখ্যা কোনোটা যদি সমান হয়, সমান মানে কি মান সেম না, সমান মানে কতটা আছে সংখ্যা সেটা সেম মানে দুটো সংখ্যার মধ্যে আবৃত্ত সংখ্যা কয়টা আছে অনাবৃত্ত সংখ্যা কয়টা আছে এইটা যদি সেম হয় দুটোটার মধ্যে তাহলে তাকে আমরা বলতে পারবো কি সদৃশ আবৃত্ত ভগ্নাংশ। বুঝছো মানে আবৃত্ত দশমিক সংখ্যা দশমিক ভগ্নাংশ সংখ্যা ক্ষেত্রে যদি অনাবৃত সংখ্যা অনাবৃত সংখ্যা আবৃত সংখ্যা যদি সেম হয়, অনাবৃত সংখ্যা আবৃত সংখ্যা যদি সেম হয়ে থাকে আমরা বলবো কি সদৃশ আবৃত সংখ্যা। আর যদি ভিন্ন হয় মানে আবৃত সংখ্যা অনাবৃত সংখ্যা যদি ভিন্ন হয় সেক্ষেত্রে তাকে আমরা বলবো কি অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। জিনিসটা ক্লিয়ার তো কেমন? মানে কি আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে সেখানে কি দশমিক বিন্দুর পরে আবৃত 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 সংখ্যা আর অনাবৃত সংখ্যা যদি সেম হয় সদৃশ, আবৃত অনাবৃত সংখ্যা যদি ভিন্ন হয় মানে ডিফারেন্ট হয় তাহলে আমরা বলবো অসদৃশ। জিনিসটা ক্লিয়ার তোমরা? হুম তোমরা ক্লিয়ার জিনিসটা? তো ক্লিয়ার হলে আমরা নেক্সট টপিকে বলবো। এটা এমসিকিউ যেটা করাবো সেটা এমসিকিউ মাস্ট।
আবৃত দশমিক পূর্ণাংশ সংখ্যা যোগ যোগ করবো। এবার দশমিক সংখ্যা কি যোগ আমার সংখ্যা যোগ। মনে করো আমি দুটো সংখ্যা নিলাম, আমরা একটু বইতে নিই, কারণ মনে করো নিচতে দিলে নিচতে দেবে, বইতে দিই সংখ্যা আমরা নিচতে দিই আমরা সবাই করি। সংখ্যা দিলাম 2.52555 মনে করো এখানে মানে আচ্ছা হয় না, এটা 523 এটা এটা সংখ্যা আবৃত্ত দশমিক পূর্ণাংশ সংখ্যা, কেমন? আর টেন নাম মনে করো 3.258। তো আমরা এখন দুটো সংখ্যা আছে না, 2.52523 পুনঃপুনিয়া না, আর 3.25 পুনঃপুনি 38 পুনঃপুনি, মানে দুটো সংখ্যা আমরা যোগ করবো। দুটো সংখ্যা মানতে কি আমরা যোগ করব, যোগ করলে সময়টা আনসার আমরা দেখি, তাহলে আমরা দেখি তাহলে আমাদেরকে এট ফার্স্ট চিন্তা করতে হবে যোগ করে গুণ করি ভাগ করে বিয়োগ করি, মানে এরপরে মানে দশমিক সংখ্যার ক্ষেত্রে তো যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে। সবগুলো করার আগে আমাকে একটা জিনিস চিন্তা করতে হবে, এটা কি হচ্ছে এটাই যে সেখানে যে অনাবৃত সংখ্যাগুলো থাকবে, মানে অনাবৃত সংখ্যাগুলো থাকবে দশমিক বিন্দুর পরে যে অনাবৃত সংখ্যাগুলো থাকবে, সেক্ষেত্রে যোগ করে সবগুলো যাই করি আমরা, তুমি দেখো তুমি এখানে এখানে কিন্তু দেখো 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 এখানে সংখ্যা আছে কয়টা, এখানে দশমিক বিন্দুর পরে একটা দুটো তিন চারটা, আর এখানে কয়টা একটা দুটো তিন চারটা পাঁচটা, সংখ্যাটা বেশ কম, বেশ কম আছে না? তার সংখ্যাটাকে আমি কেউ ঠিক করবো। তো এই ঠিক করার জন্য একটা রুলস, কি রুলস, একটা টিপস বলবো, সেটা কি, এটাই যে দুটো সংখ্যা মানে দুটি অনাবৃত দশমিক পূর্ণাংশ সংখ্যার ক্ষেত্রে কি হবে, সেখানে দশমিক বিন্দুর পরে অনাবৃত অনাবৃত সংখ্যা হবে বেশি, অনাবৃত সংখ্যা বেশিটা হবে কি আমরা মূল, আমাদের মূল কি অনাবৃত সংখ্যা বেশি, সেখানে সেটা আমরা কোনটাই প্রকাশ করব, মানে অনাবৃত সংখ্যা বেশি, যেটা বেশি যে সংখ্যা হবে ততটা আমরা কোনটাই লিখবো, কেমন? আর আবৃত সংখ্যার ক্ষেত্রে কি হবে, আবৃত সংখ্যার ক্ষেত্রে হবে কি হবে, দুটোটার আমি যত সংখ্যা আসছে ততটা লসাগু, লসাগুটা হবে কি, লসাগুটা হবে ওই সকল সংখ্যা, মানে কতটা সংখ্যা হবে তার পরিধি, মানে আমি কথা বলছি যে মানে যোগ গুণ ভাগ বিয়োগ যা কিছু করি আমরা সেক্ষেত্রে মানে সরি ভাগ না, ভাগ গুণ বাদ, ভাগ গুণ বাদ শুধুমাত্র যোগ বিয়োগ, শুধু যোগ বিয়োগ যোগ বিয়োগ, মানে সংখ্যাটা পরিধি মানে কতগুলো সংখ্যা দ্বারা এটা হবে তা প্রকাশ করে আমি এখানে বলছি। আর এখানে কিন্তু এগুলো কিন্তু আছে, এখানে তার আছে, এখানে তার আছে, এটা আমি অবশ্যই। এখানে কিন্তু সংখ্যা আরো আছে, আর কি কারণ হচ্ছে আর নেই, মানে এখানে পুনরাবৃত্তি মানে কি বলেছে, মানে সংখ্যা আরো আছে। তোমার তো তোমরা তো তোমাদের কি এখানে তারা অসীম হতে পারে, অসীম হতে পারে, তার কোনো সমস্যা নেই, সমস্যা। তো আমি যদি বলি এখানে যে কি বলি, মানে যতটা বৃত্ত আমার বৃত্ত সংখ্যা আছে ততটা হবে কি ততটা হবে আমাদের যোগ করা সংখ্যাগুলো সংখ্যা, অবৃত সংখ্যা, আর আবৃত হবে কি যতগুলো সংখ্যা আছে ততগুলো কি লসাগু। মনে করো এখানে আছে কয়টা, এখানে আছে তিনটে সংখ্যা আবৃত কোনটা, আর দুটো সংখ্যা আছে তিনটে, কোনটা তিনটে, তো তিন আর তিন লসাগু কত, কত তিন লসাগু কত, অবশ্যই তিন, ঠিক না, তিন, তো এই তিনটে সংখ্যাই হবে। আর এখানে তুমি দেখো প্রথমটা দ্বিতীয়টা তোমারটা অনাবৃত সংখ্যা কয়টা আছে,
যেটা আছে দুইটা দুটি সংখ্যা, যেটা আছে একটাই। তার মানে এখানে দুইটা সংখ্যা হচ্ছে সর্বোচ্চ। এই সর্বোচ্চটাই আমরা প্রকাশ করব। মানে এখানে তুমি দেখো এখানে আছে একটা না, তো এই একটা থেকে আমরা অনেক বেশি সংখ্যা বানাবো দুইটা। এই দুটা না, তো দুইটাই এই দুইটাই বানাবো, বানিয়ে আমরা তাদেরকে যোগ করবো। মানে তাদেরকে সংখ্যাগুলো কি সমান করতে হবে, সমান করে সমান যোগ করতে পারবো না। সেটা ক্লিয়ার? সব করি তাহলে। আমি যদি লিখি এখন, যোগ করে যদি আমি লিখি 2.52, সর্বোচ্চ দুইটা, তো তরঙ্গ সংখ্যা হবে দুইটা, সর্বোচ্চ দুটো হবে। সর্বোচ্চ দুইটা মানে কি, সাধারণ সংখ্যা হবে দুইটা কোনটা, মানে যোগ করার জন্য যে সংখ্যা আছে তাদের সেই সংখ্যার আমাদের সংখ্যা হতে হবে দুইটা, দুটো হতে হবে যদি সর্বোচ্চ এটা। তো টু দুটো হতে দিচ্ছি। তারপর হচ্ছে কি অবধি সংখ্যা, আবৃত সংখ্যা, আবৃত সংখ্যার ক্ষেত্রে কি বলছিলাম আমি, আবৃত সংখ্যার সংখ্যা হবে কি কয়টি, কয়টি হবে, যে সকল সংখ্যা আছে সেগুলো সকল সংখ্যার আবৃত সংখ্যা কতটি আছে সেগুলোর লসাগু যেটা হবে ততটি সংখ্যা হতে হবে। তুমি তিন আর তিন, তিন আর তিন লসাগু কত, তিন। তার মানে এখানে সংখ্যা হবে তিনটা। তার মানে এখানে 5 2 3 উনকুড়ি, এটা ক্লিয়ার? 5 2 3 তিনটে সংখ্যা আমি দেবো, কেমন? 5 2 3 দিলাম। তারপর হচ্ছে কি এটা, তো তারপর হচ্ছে 3 পয়েন্ট সংখ্যা হতে হবে দুইটা, তবে এখানে 2 নেব, 2 5। তারপরে কি 3 8, 3 8। তো আমাদের 5 3 8 সংখ্যাটা পরে কোন সংখ্যাটা, অবশ্যই 5, মানে 5 3 8 এই সংখ্যাটা তো হতে হচ্ছে, মানে 5 3 8 5 3 8 5 3 8 5 3 8, মানে এরকম হচ্ছে। মানে আমি যদি কষ্ট করি তাহলে 3.2 5 3 8 2, সরি 2 না 5 3 8, মানে এইভাবে পূর্ণত হচ্ছে। হুম, মানে 5 3 8 বলছে, মানে এখানে 8 এর পর হচ্ছে 5। তো আমি তোমাকে বলছি কি 5 টা আমাদেরকে অনাবৃত রাখতে হবে, কারণ অনাবৃত সংখ্যা হবে দুইটা, মানে একটা, তো আমরা একটা জন্য 5 বসাবো, আর 3 8 প্লাস সময় 5 এই 5 টা বসাবো, কেমন? তার নাম লিখবো এখানে 3 আর 5, আমি এখানে নেবো, এখানে 5 2 3, তো 3 4 আসে আবার 5 5, আর এখানে আমরা বসাবো কি 2, কেমন? 2 নিচে হবে কি, নিচে হবে 5, 5 কোনটা আসে 3, তারপরে এই সংখ্যাটা, এই সংখ্যাটা, তারপরে আমরা এগুলো যোগ করবো, এগুলো যোগ করবো। আমরা যোগ করার পরে এটা ক্লিয়ার? এই সংখ্যার পরে আমরা দুটো নিলে নিলে দুইটা, দুই সংখ্যা নিলে বেস্ট, কেমন? তো তাহলে 5 2 5 3 8, তাহলে আমরা ফার্স্ট আমরা শুরু করব, যোগটা শুরু করব ডান সাইড থেকে, মানে একেবারে কোমা থেকে, এই কোমা থেকে ডান যোগ করতে করতে আমরা পৌঁছে যাব। তো কি তাহলে, তো 8 আর 5 কত, সরি 8 এর দিব তারপর 10 হয়েছে, তো 3 এর কত 4, 4 আর 5 আর কোন সংখ্যা আছে না, হাতে কোন সংখ্যা নেই। তো যদি কোন সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা সেটা এদিকে চলে আসবে, মানে এই প্যাকেটটার এদিকে চলে আসবে, সেটা এই সংখ্যার সাথে যোগ হয়ে যাবে, কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। যোগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে যোগ হচ্ছে। হুম, যদি কোনো সংখ্যা নেই তো এখানে কোনো সংখ্যা যোগ হবে না, নর্মালি যাবে যোগ হবে সেটা হবে। 5 আর 3 8, 8 8 আর 2 10, এটা হচ্ছে 1, এখানে 3 কে 4, 6 না, তাহলে 5 তারপরে 5 দিয়ে 7, 5 দিয়ে 7,
3 2 কত 5 দেখো তুমি এখানে এখান থেকে আসবে 15 9.908 908 না 908 হবে 15 মানে আমি বলতে পারি যে আলটিমেট যে সংখ্যাটা হবে সেটা কি 5.77908 এটা হচ্ছে মূলত হচ্ছে কি হচ্ছে আবৃত্ত দশমিক বর্ণের সংখ্যা যোগের যোগ। এটা ক্লিয়ার? কেমন একটু দোষ কেন? তো এটা শুরুর ক্ষেত্রে তখন আমরা দেখবো কি বিপরীত ক্রিয়া দেখবো। আমরা নিজে তেমন একটা সংখ্যা নিচ্ছি কোনো সমস্যা নেই মই দেখলে সমস্যা নেই বাট এটা সংখ্যা নেওয়া আছে সো এটা সংখ্যা হবে সংখ্যা মানে আবার মানে অন্য আসতে আর কি তারপর আমরা আলোচনা করবো কি আবৃত্ত দশমিক বর্ণের সংখ্যার বিয়োগ। সেটা কি হবে আমাকে দুটো সংখ্যা নেব আবৃত্ত দশমিক বর্ণের সংখ্যার দুটো সংখ্যা নেব 2.02929 এটা নাম মনে করো 5.5.32509 কেমন এই দুটো সংখ্যা আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে বাট আমাদের বলে দেওয়া হয়নি যে হতে কোনটা ফার্স্ট আমরা দেখবো যে এখানে কিন্তু 5 বড় 5 পয়েন্ট এত 3 পয়েন্ট এত 5 যেহেতু বড় তার আমাদের কি 5 থেকে বিয়োগ করতে হবে মানে বড়টা ছোটটা আমি বিয়োগ করতে হবে অবশ্যই আমি যদি বলি যে ছোট বিয়োগ করবো বিয়োগ করলে হবে না কারণ তো এখানে ম্যানেজ চলে আসবে তো আমরা সবসময় কি বড় ছোটটা বিয়োগ করবো কারণ তারা যদি বললে তাহলে তো ভালো আর যদি বললে যে এখানে বিয়োগ করো তাহলে ভালো সমস্যা নেই যদি না বলে সেটা আমরা যেটা বড় সেটা থেকে আমরা ছোটটা বিয়োগ করবো মিস্টার ক্লিয়ার তাহলে এবার তুমি তুমি এক দেখো যে এখানে তুমি দেখো এখানে যে আবৃত সংখ্যাগুলো আছে এখানে এটা হচ্ছে দুইটা এটা দুইটা তার মানে আবৃত সংখ্যাগুলো দুইটা দিতে কারণ তাহলে দুটোটার সময় লসক হচ্ছে কি 2 লসক কত 3 সরি 2 আমি এখানে আবৃত সংখ্যা নিলাম মনে করো 20 না 5 একটু মানে একটু ডিফারেন্স ডিফারেন্স তো হবে না এটা মানে তোমরা তো অন্য কোনো মানে মানে অন্যান্য ম্যাথ কমপ্লেক্স ম্যাথ তোমরা একটু তোমরা বুঝবে না মানে তোমরা বোঝানোর জন্য আমরা একটু কমপ্লেক্স করলাম এটা একটু কমপ্লেক্স করলাম আর কি তো 0.95 তো এখানে হচ্ছে 3 এখানে আবৃত আবৃত সংখ্যা হচ্ছে কয়টা দশমিক বিন্দু পরে 2টা আর এখানে আবৃত সংখ্যা কয়টা দশমিক বিন্দু পরে 3টে 2টা 3টে তো এট ফার্স্ট আমরা আবৃত সংখ্যা ধর্মটা লসাগু করব মানে কি 3 এর 2 লসাগু কত 6 কত 6 কত 6 মানে 3 2 কত 6 আমরা ইনটু 6 হবে 6 মানে কি মানে আমাদের বুঝতে হবে যে এখানে আবৃত সংখ্যা মানে দশমিক বিন্দু পরে আবৃত সংখ্যাগুলো হবে 6টি সংখ্যাগুলো হবে কয়টি 6টি হবে আর মানে 6টি আবৃত সংখ্যা আর অনাবৃত কয়টা আছে এখানে এখানে আছে 2টা এখানে আছে কয়টা 3টা মানে এখানে সর্বোচ্চ কোনটা আছে এখানে সর্বোচ্চ আছে 3টে তার মানে এখানে অনাবৃত দশমিক বিন্দুর পর অনাবৃত সংখ্যা হতে হবে কয়টা 3টা করে 3টা করে দশমিক বিন্দুর পর অনাবৃত সংখ্যা হতে হবে তাহলে অনাবৃত সংখ্যা হতে হবে কয়টা 3টা এটা হচ্ছে অনাবৃত আর এটা আমরা এখন লিখে দিলাম আমরা বলছি আমরা এটা থেকে এটা যোগ করবো মানে পড়তো ছোটটা 5 পয়েন্টটা পড়ো 5.325 কেমন তারপরে 0.95 দেখো তুমি এখানে 0.95 কিন্তু নিতে হচ্ছে তো আমি বলছিলাম যে দেখো আমি বলছিলাম যে 0.5 6টা হতে হবে কেন আবৃত সংখ্যা তো 6টা কারণ কোনটা আবৃত সংখ্যা 2টা 3টা আছে কোনটা 3টা লসাগু হবে কয়টা
লসাগুটাই হবে কি, আমরা যে সংখ্যাগুলো যোগ করব সেসব সংখ্যা কি, যোগ বিয়োগ করবো সেসব সংখ্যা কতটি হবে, এবং তোমার মধ্যে সমন্বয় করার জন্য সংখ্যা কতটি হবে সেটা বের করার জন্য কি তোমার সংখ্যার লসাগু। সেটা ক্লিয়ার? তাহলে 095 আমার ভিতরে বলছে তিনটে হয়েছে এখানে, 3 to 5 হয়েছে, তো হচ্ছে আবৃত্তের জন্য। তো 035, তো 035 এ আবার আমি যদি পুনরাবৃত্তি করি সেটা হবে 095 আমি লিখলে 095 095 09 ছটা হবে শেষ, মানে এরকম হয়ে যাবে। তো 095 একটু কই লিখি, এখানে মুছে যাচ্ছে এখানে, কত এখানে 2 পয়েন্ট, মানে কত এখানে 5.325 325 আর 09509 ছোট হয়েছে। এটার পরে আমরা এটা দেবো, আমরা এটা এক্সট্রা লিখবো, এটা একবার কারণ আছে, এটা কি কারণ আছে লেখার, কারণটা হচ্ছে এটাই যে এখানে এই দিক থেকে কি কি যোগ হয়ে শুরু করে দিয়ে যাবে, তাহলে আর আমাদের আপনি যাদের রুলস দিয়েছে এটা, তাহলে ভুলের সময়টা কম। আমরা এখানে বেশি না, এখানে দুটো সময় নেবো, বেশি না, ধরে নেবো first। তো 095 এর পরে কি 09 পুনরাবৃত্তি হয়ে যাবে। তো পরটা 2 পয়েন্ট, তো 2.30 বাট এরপর তো আমার সংখ্যা নেই, ধাপ সংখ্যা আছে, তো একটু আসতে একটু আমরা এখানে বসে দেবো, বসে দেবো না, এবার 9 আছে। তো আবার লিখবো কি 9, কেন বলতো, কারণ আমাদের তিনটে সংখ্যা না ভিতর হয়ে গেছে, এই সংখ্যাটা লাস্টে আছে, এই সংখ্যাটা থেকে আমাদের কি আবৃত্তি সংখ্যা শুরু হবে, আবৃত্তি সংখ্যা আমাদের সংখ্যা আমাদের লাগবে 6টা, বসে তাহলে আমরা এখানে, তো এই 9 এর উপর এটা কোনো গুণ হবে 9 2 9 2, এটা সেক্টর একটা 9 2 9 2 9 9 মানে এরকম হতে হবে, লাস্ট হবে কি 2 হোল 2 পরে কি 9, তারপর 2 শেষ, এটা জিনিস মানে কি তুমি কিন্তু দেখো দেখো তুমি এখানে 30 পরে কিন্তু কোনো অনাবৃত্ত সংখ্যা নেই, আমি এখানে বানাই নিছি, মানে আবৃত্ত সংখ্যা থেকে আমরা 2 নিয়ে নিছি, সো এটাকে কেমন, তারপর 9, এই 9 এর পরে আমরা পুনরাবৃত্ত সংখ্যা লিখছি, তো সংখ্যা মানে আবৃত্ত সংখ্যা কয়টা হচ্ছে 6টা হচ্ছে, তো আমরা লিখছি তাহলে 9 2 9 2 9 2 লিখছি, তো এখানে আমরা এক্সট্রা গুলো লিখতে হবে, কারণ এখানে তুমি লিখতে হবে কয়টা, কমপক্ষে 2টা করে লিখতে হবে, কমপক্ষে 2টা লিখতে হবে, প্যাকেটে পারে। এটা এটা কিন্তু আমরা মেন অঙ্কে লিখবো না, আমরা মেন অঙ্ক আনসার কি লিখবো, মেন অঙ্ক আনসার শুধুমাত্র এতটুকু, মানে এই দাগটাই দিক, এই দাগটাই দিকে যে সংখ্যা থাকবে সেগুলো আমরা কি লিখবো, আনসার বলবো, এটা কিন্তু আনসার বলবো না, সেটা ক্লিয়ার, ক্লিয়ার জিনিসটা। তো আমরা এটা করবো কি মাইনাস, কেমন মাইনাস করবো, তো 9 থেকে 2 গেলে কত 7, সিম্পল, তো শূন্য শূন্য মানে তো শূন্য না 10, 10 না 10, তো 10 হলে তো 10 থেকে 9 গেলে কত, তুমি দেখো আমি এখানে শূন্যকে 10 ধরছি, মানে 1 কিন্তু এখানে আসছে, তো এই একটা কিন্তু এখানে যোগ হয়ে যাবে, বুঝলেন, মানে আমি তোমাদের যা বলছিলাম আর করতে পারি যে একটা কম পাশে চলে আসবে, কম পাশে নিঃসন্দেহে সাথে চলে আসবে, যোগ হয়ে যাবে, যোগ কত হবে, কত হবে দেখেন 3, 5 থেকে 3 গেলে কত 2, কেমন 2 না, তারপরে 9 থেকে 9 গেলে 0, তারপরে শূন্য শূন্য মানে তো শূন্য না 10, 10 থেকে 2 গেলে কত, তো 10 থেকে 2 গেলে কত, 10 থেকে 2 গেলে 8, 8 না, 7 হচ্ছে কত 1, তো 9 হলে কত 10, 5 তো 5 15, তো 15 থেকে 10 হলে কত 5, 5 কেমন, 5 হলে হাতের হচ্ছে আবার 1, কত 3, 9 3 গেলে কত 6, 3 গেলে কত 6, কেমন 6 না 6, আর শূন্য শূন্য না 10, 10 থেকে 9 গেলে কত 1, 1 না, 1 6 5, কেমন,
তারপরে আর এক আছে, তো ১ ২ এ গেলে কত? ৩। ৫ থেকে ৩ গেলে কত? ২। ২ থেকে ০ গেলে 0, সরি ২ ২ গুলে ২, সরি ২ ৩ গেলে 0, পয়েন্ট ৫ থেকে 2 গেলে কত? 3। এখানে দেখো তুমি এখানে। আমরা এখানে যেভাবে আছে মানে ৩ টে সংখ্যা হচ্ছে অনাবৃত লিখবো। আর এগুলো হচ্ছে আবৃত। সেখানে এটা কোনাকুনি, ব্যাস শেষ। তাহলে ম্যাথ কমপ্লিট। এটা কি? এটা আনসার হবে 3.0 2 2 1 6 5 8 0 2। এই যে আনসারটা আছে এটা হচ্ছে মূলত এই দুটো সংখ্যার বিয়োগফল। মানে আবৃত দশমিক সংখ্যা। আর এটা আবৃত দশমিক সংখ্যা। বুঝছো? এই দুটো সংখ্যার বিয়োগফলটা সেটা। তুমি কি করতে কেমন? এভাবে আমরা কি বিয়োগগুলো করব। এটা আমরা কখনোই আমরা এটা আমাদের আনসার লিখবো না। এটা হচ্ছে আমাদের কি সাইড, মানে এখান থেকে আমরা শুরু করবো। শুরু করলে আমাদের কি মানে যেহেতু আবৃত আছে, তো আমরা তার আবৃতটা আমাদের আবৃত সংখ্যাগুলো আবৃত, সেটা ক্লিয়ার? তোমাদের চোখ বিয়োগটা এভাবে করতে হবে, মানে আবৃত সংখ্যাগুলো করতে হবে। তো গাইস, আজকে আর তোমাদেরকে বেশি পেন দেবো না। সো আজকে এই পর্যন্তই আমাদের ক্লাসে। তো শোনো, শোনো, তো তোমরা সবাই। তো